আমার হারিয়ে যাওয়া মায়ের কানের দুলটি আমার ননদের কানে। পর্ব ২। বাবা আমার শ্বশুরবাড়িতে পা দিতে তাকে বসিয়ে আমার শ্বশুর শাশুড়ি ননদ একের পর এক আমার দোষের গল্প বলতে শুরু করেছে। আমার শাশুড়ি মা বলছে, আপনার মেয়েকে আমি কি দিয়ে জ্বালাই? ভাতে জ্বালাই নাকি কাপড়ে? সেই মেয়ে আমাকে চোর অপবাদ দিচ্ছে। কাল তো আমাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিবে। এই কথার সঙ্গে তাল মিলিয়ে শ্বশুর বলল, আপনার মেয়ে আজ এই ঘটনা ঘটালো, কাল তো বড় কিছু ঘটাবে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে আমি চাই আপনি আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে চলে যান। এসবের মাঝে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাবা। সে মাথা নত করে সবার কথা শুনে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছে না। 1 ঘন্টা যাবৎ বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে সবাই আমার দোষগুলো বলল। তারপর বাবা বলার সুযোগ পেয়ে নরম গলায় বলল, আমার মেয়ে না হয় একটা ভুল হয়ে গেছে, এই কারণে আপনারা তাকে বাড়ি পাঠিয়ে দিবেন। দেখুন ও ছোট মানুষ, ওর ভুল হয়ে গেছে, আপনারা ক্ষমা করে দিন। সেই ক্ষমা ভাবি চেয়েছে। সে তো তখন থেকে আমাদের চোর বলে যাচ্ছে। আমার ননদের কর্কশ কণ্ঠে বলা মিথ্যা কথাটি শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, আমি ক্ষমা চেয়েছি। বিনা কারণে ক্ষমা চাওয়ার পরও তোমরা আমার বাবাকে এই মাঝরাতে ডেকে পাঠালে, আবার মিথ্যা কথা বলছো। একের পর এক মিথ্যা দোষারোপ তো দিয়েই যাচ্ছ। দেখেছেন আপনার মেয়ের স্বভাব, মুখে মুখে তর্ক করা অভ্যাস হয়ে গেছে। আপনার বউ মরার আগে তাকে কিছু শিখিয়ে যায়নি। আমার শাশুড়ি কথাটি বলে উঠল। সেই সঙ্গে আমার স্বামী মহাশয় তাল মিলিয়ে বলে, বড় ছোট কাউকে মানে না। আমার মায়ের মুখে মুখে অবধি তর্ক করে বেড়ায় আপনার মেয়ে। পলাশ আজ আমাকে বারবার হতাশই করেছে। আমার ভালোবাসা যে ভুল সেটা প্রমাণ দিচ্ছে। আচ্ছা, স্বামী কি এমন হয়? কই, আমার বাবাকে তো দেখেছি সবসময় আমার মায়ের কথায় গুরুত্ব দিয়েছে। আমার মায়ের কোনো ত্রুটি থাকলে সেটা সকলের সামনে গোপন করেছে। সংসার জীবনে আমার মায়ের শক্ত একটা অবলম্বন হয়েছে। তাহলে পলাশ এমন কেন? এসব কথাবার্তা আমার বাবা বন্ধ করলেন। সে নরম গলায় বললেন, আপনারা এবারের মতো রিমিকে মাফ করে দেন। সে আপনার কাছে ক্ষমা চাইবে। সেই সাথে আমি আপনাদের কথা দিচ্ছি, রিমির থেকে এমন কিছু আর হবে না। বাবার এই কথায় অবশ্য প্রথমে কেউ রাজি হতে চায়নি। তারা পারলে এখনই আমাকে এই বাড়ি থেকে দাঁড়ায়। তবুও বাবা অনেক অনুনয় বিনয় করে তাদের রাজি করালেন। বাবার এই অসহায়ত্ব দেখে আমি খুব কষ্ট পেলাম। বাবাকে বাধা দিতে চাচ্ছিলাম, কিন্তু বাবা তার আর হাত দিল না। আমাকে অনুরোধ করে বলল, দয়া করে তুই এখানে আর কোনো কথা বলিস না, যা বলছি তাই কর, সবার কাছে ক্ষমা চা। মা, বাবার এই নরম স্বরে করা অনুরোধ ফেলতে পারলাম না। বাবার কথা মতো সবার কাছে ক্ষমা চাইলাম। সবাই অবশ্যই এবার মেনে নিল। সবার কথা শুনে মনে হচ্ছে এই বাড়িতে তারা আমাকে দয়া করে থাকতে দিয়েছে, নয়তো আমার স্থান এখানে হওয়ার কথা ছিল না। বাবা চলে যাওয়ার আগে আমার সাথে একান্তে কথা বলতে চাইলেন। আমিও ঘরে আসলাম। বাবাকে আলাদা পেয়ে আমি বললাম, বাবা, এভাবে তুমি মাথা নত করে তাদের সব অভিযোগ শুনলে, সত্য মিথ্যা নিয়ে একটা কথা তুললে না। তাছাড়া আমাকে তাদের কাছে ক্ষমা চাইতে বললে, অথচ একবারও ঘটনা সত্যি কিনা তা জানতে চাইলে না কেন বাবা? আমার এই কথা জবাবে বাবা অসহায় গলায় বলে, মারে, সংসার জীবন বড় কষ্টের। এখানে মানিয়ে নিতে না পারলে সব শেষ। সংসারে একসাথে থাকতে হলে এরকম সমস্যাগুলি এড়িয়ে যেতে হবে। তাছাড়া মেয়ে মানুষের জন্য স্বামীর ঘরই সব। এখানে টিকে থাকতে না পারলে দিন শেষে সব দোষ মেয়েটারই হয়। বাবা একটু থেমে পুনরায় বলেন, আমি জানি তুই সঠিক। তোর ননদের কানে আমি তোর মায়ের সে চিরচেনা কানের দুলটাই দেখেছি, কিন্তু এখানে আমার কিছু করার নেই মা। তোকে যদি আজ আমি ঝামেলা করে বাড়ি নিয়ে যাই তাহলে তোর কি হবে? আমি আজ আছি, কাল নেই। তোর ভাই ভাবি তোকে কতদিন দেখবে? 1 মাস 2 মাস। তারপর যখন অতিষ্ঠ হয়ে পড়বে তখন তাদের বিরক্ত কথাগুলো তোকে শুনতে হবে। তোর মনে হবে এই সংসারটাই তোর জন্য ঠিক। অন্তত এখানে তোর নিজের সংসার, কেউ তোকে এটা বলতে পারবে না অন্যের সংসারে বোঝা হয়ে আছিস। তাছাড়া এসব টুকটাক বিষয় এড়িয়ে যেতে হয়। টুকটাক? আমার মায়ের কানের দুল। এই কথা জবাবে বাবা অসহায়ের মুখে আমার দিকে তাকিয়ে একটি হাসি দেয়। নরম গলায় বলে, সংসারে থাকতে হলে বোবা এবং অন্ধ হয়ে চলতে হয়। এভাবে মানিয়ে নিয়ে এড়িয়ে নিয়ে সংসার করতে হয়। তোর জন্য আমার এই পরামর্শই। আমি এখন আসি। এই রাতের বেলা চলে যাবে? তাও শুকনা মুখে। এই কথা জবাবে বাবা মুচকি হাসলো, যে হাসির আড়ালে কষ্টগুলো লুকানো ছিল। যেখানে বাবা হয়তো বলছে, তোর বাড়িতে আজ এত এত কথা গিলেছি যে পেটে জায়গা আর নেই। এই বাড়িতে রাতটা কাটালে যদি তোর হাতে দোষ হয়ে যায়, সেই ভয়ে রাত কাটালাম না। বাবার মনের এই কথাগুলো আমি বুঝতে পারলাম, তাই বাবাকে বাধা দিলাম না, তাকে যেতে দিলাম। শুধু আস্তে আস্তে বললাম, সাবধানে যেও বাবা। বাবাকে বিদায় দিয়ে শোবার ঘরে এসে বসলাম। পাশেই পলাশ শুয়ে আছে। আমার উপস্থিতি বুঝতে পেরে আমার দিকে ফিরে শুইল। আমি তার দিকে তাকালাম না। যে মানুষটা আমার নয় তার দিকে তাকিয়ে মায়া বাড়ির লাভ আছে? পলাশ বিষয়টা বুঝতে পেরে বলে, তোমার বাবা দেখলে ঠিক বুঝলো। শেফার কানের দুলের সাথে তোমার কানের দুলের ডিজাইনটা কিছুটা মিলে, তাই তুমি ভুল বুঝলে। আমি জবাব দিলাম না। পলাশ আবারও বলে উঠলো, এটা কি তুমি আগে বুঝলেই হতো? তাহলে এত ঝামেলা হয়ে যেত? এই কথা শুনে আমি ম্লান হেসে বললাম, তুমি এই কথাগুলো এই ঘরের বাহিরে না নিলেই হতো, তাহলে এত কিছু হতো না। এখানে দোষটা কার দিব? কারণ না, দোষটা আমার কপালের। আমার এই কথায় পলাশ চুপ হয়ে গেল। সে বিরক্ত হলো বোধ হয়। তবে আমি কথা বাড়ালাম না। উল্টো দিকে মুখ করে শুয়ে পড়লাম। এতক্ষণ অবধি নিজেকে সামলাতে পারলে এবার আর পারলাম না। এবার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে থাকলো। আমি চেয়েও নিজের কান্না থামাতে পারছি না। এই সংসারে কাকে আপন ভাববো? ননদ
ননদকে দোষ দেব, শাশুড়িকে দোষ দেব, লাভ কি যদি স্বামী ঠিক না থাকে? এখানে তো আমার মহাশত্রু হচ্ছে পলাশ, মানে আমার স্বামী। সে যদি আমার ভালোবাসা বুঝতো, আমাকে ভালোবাসতো, তাহলে এসব কিছুই হতো না। পলাশ আর যা করলো তাতে আমার মনে তার জন্য থাকা ভালোবাসার ভাঙন ধরে গিয়েছে। সেই ভাঙন আরো বেড়ে গেল। যখন তখন আমি কান্না করছি, বুঝতে পেরেও পলাশ আমার কাছাকাছি এলো না। আমি বাধা দিতে চাইলে পলাশ বলে স্বামীকে না করতে নেই, এখন আমার ইচ্ছা করছে, আমাকে কষ্ট দিও না, যার জন্য আমি কষ্টে জর্জরিত। সেই মানুষটা আমাকে বলে তাকে যেন কষ্ট না দেই। নিজের বুকের কষ্ট বুকের ভেতরে রেখে নিজের অনিচ্ছা সত্ত্বেও পলাশের ইচ্ছা পূরণ করতে হলো। পলাশ জোর করে আমার কাছে আসলো। আমি যখন বললাম এখন না, পরে, চুপ, স্বামী হই তোর, যখন প্রয়োজন তখনই। বউ থাকতে আমি কি তাহলে বাইরে যাব? এই কথা বলে কোনো বাধা না শুনে পলাশ আমার সাথে মিলিত হলো। এটা তো শুরু ছিল, এখান থেকেই সাংসারিক ঝামেলা, পলাশের গায়ে হাত তোলা, সব মিলে একটা ঝগড়া শেষে আবার সেই মানুষটি রাতে কাছাকাছি চলে আসা। এমন এক জীবনে শুরু হয় আমার। বিবাহিত জীবনের 8 মাসের মাঝে একটু একটু অভিজ্ঞতার সাক্ষী হলাম আমি। শুরু হলো সংসার নামক মরীচিকার খেলা। যাকে আমি আপন করতে চেয়েছিলাম, খুবই আপন, সেই মানুষটি কখনোই আর আমার আপন হলো না।